থ্যাংক ইউ। যাচ্ছি আমরা পড়ছি হচ্ছে গিয়ে 8 বছর আগের একদিন জীবন দাস নিয়ে অনেক আলোচনা করেছি, খুব বেশি আলোচনা। আজকে পড়ানোর কথা ছিল হচ্ছে বনলতা সেন, কিন্তু আমি আজকে এটাই, বাট বনলতা সেন তো আমি ধরবই, মানে আজকে এটা বেশি আমি আলোচনা করবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য স্কিপ করে যাব, কারণ যারা ক্লাস করেছেন তাদের জন্য কষ্ট হবে এটা আবার নতুন করে। ফোনগুলো একটু কাইন্ডলি হচ্ছে গিয়ে সাইলেন্ট করবেন। আমরা পড়ছি 8 বছর আগের একদিন, লিখেছেন জীবনানন্দ দাশ। জীবন দাসের জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে, তিনি মারা গিয়েছেন হচ্ছে 1954 খ্রিস্টাব্দে। বেঁচে ছিলেন মাত্র হচ্ছে গিয়ে 53 থেকে 54 বছর, মানে খুব বেশি বাঁচেননি। হয়তো বা ধরে নেওয়া হয় যে তিনি যদি আরও বেঁচে থাকতেন অনেক কিছু সম্ভব ছিল। এনিওয়ে, মানুষ ঠিক ততদিনই বাঁচে যতদিন হচ্ছে কি পৃথিবীতে তার দরকার, মানুষের পরে আর বেঁচে থাকে না। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনি ততদিনই বাঁচবেন যতদিন হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন যে পারপাসের জন্য, সেটা উদ্দেশ্য সম্পন্ন হলে আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। অর্থাৎ চাইলেই আমরা কেউ স্টে করতে পারি না। প্রবাবলি হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের আরেকটা সীমাবদ্ধতা, যে আমি 2 দিন আরেকটু স্টে করলে ভালো হতো ফিল হয়, কিন্তু হয় না। যাই হোক, কবিতাটা পড়ছি। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে, ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। আমরা এই গল্পটা হচ্ছে জীবনানন্দ দাশ হচ্ছে গিয়ে নিজেই আমাদেরকে ব্যক্ত করছেন হঠাৎ করে। মানুষ দেখবেন, জীবন দাশের একটা খুব বিখ্যাত কবিতা লাইন আছে, যে শব্দটা তিনি বলেন বারবার, যে অতীত ক্ষুধা হচ্ছে তাকে খুব বিরক্ত করতো। অতীত ক্ষুধা মানে হচ্ছে মানুষের অতীত হচ্ছে মানুষকে খুব ডিস্টার্ব করে, মানুষকে খুব জ্বালাতন করে। ঠিক তেমনি জীবন দাসকে হয়তো 8 বছর আগের একদিনের একটা ঘটনা তিনি হঠাৎ করে আজকে তিনি লিখতে বসেছেন। কত বছর আগে দেখেছিলেন এই ঘটনাটা? 8 বছর আগের একদিন হঠাৎ করে তিনি এই গল্পটা নিয়ে আবার বসলেন, এবং এই গল্পটা শুধুমাত্র এখন আর তিনি তার ভেতর সীমাবদ্ধ রাখছেন না, তিনি এটাকে সর্বজনীন করে দিচ্ছেন, মানুষের ভেতর প্রচার করছেন। এখন আমরা যদি যাই, জীবন দাসের সবচেয়ে কবিতার সবচেয়ে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কি তিমির কবি বলা হয়। তিমির মানে কি? অন্ধকারের কবি বলা হয়। অথবা তাকে বলা হয়, তার কবিতার হচ্ছে কি যে আরেকটা নাম আছে, বিরূপ কবি বলা হয়। বিরূপ কবি, বিমূঢ় সময়ের বিরূপ কবি, মানে হচ্ছে গিয়ে তার কবিতার মানে এক্স্যাক্টলি কোনো রূপ খুঁজে পাওয়া যায় না। এটাকে বলা হয় হচ্ছে এক্সপ্রেশনিজম বলা হয়। একটা মুভমেন্ট হয়েছিল ফ্রান্সে যেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশনিজম, অর্থাৎ মানুষ যেমন ধরেন আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে আপনার স্বপ্নগুলো দেখেন অথবা আপনার মনের যে চিন্তাগুলো আছে, সেটার কি সবসময় ট্রান্সলেটেড ভার্সনটাকে আপনি দেখাতে পারছেন মানুষকে? অর্থাৎ আপনার ভেতরে যে কল্প কাহিনীগুলো ঘটে, আর সেটা বললাম আপনি এক্স্যাক্টলি মানুষকে বোঝাতে পারেন না। পারেন না। আপনি যখন বোঝাতে না পারেন, ঠিক তখনই বললাম হচ্ছে কি আপনি কি করেন, বিভিন্ন উপমার সাহায্য নেন, নিয়ে বলেন আমার না এরকম ব্যথা হচ্ছে। সাপোজ ধরেন আপনার হাতে খুব তীব্র ব্যথা, আপনার হাত ধরেন একদম ভেঙেই গিয়েছে, ঠিক আছে? আপনার হাত, আপনি বলবেন ডাক্তারকে কিভাবে বোঝাবেন? বলবেন না এটাকে আমার হাড় ভেঙে গেছে, তীব্র ব্যথা। আপনি বলবেন শিন করে ব্যথা করতেছে। আপনি দেখবেন যে একটা বোঝানোর চেষ্টা করছেন তাকে। কিসের চেষ্টা করছেন? বোঝানোর চেষ্টা করছেন। তা আমার ব্যথাটা হচ্ছে এরকম, আমার পেটে হচ্ছে এরকম ব্যথা হয়। তখন বললাম ডাক্তার হচ্ছে আপনার এই উপমাটা বুঝেই বললাম আপনাকে কি করে, সে মেডিসিনটা হচ্ছে প্রেসক্রাইব করে। এখন দেখেন, এই এক্সপ্রেশনিস্ট যারা ছিল তাদের উপমাগুলো ছিল খুব অদ্ভুত, যেটাতে হচ্ছে কি বাস্তবিক আপনি কোনো মিল খুঁজে পাবেন না, মানে এটা আপনি আনতে পারবেন না যে এটার সাথে এটা কিভাবে মিলে। তাদের এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাবসার্ডিটি বলা হতো। অ্যাবসার্ডিটি মানে কি? যেটার হচ্ছে এক্স্যাক্ট কোনো মিনিং আপনি দাঁড় করাতে পারবেন না। বুঝতে পেরেছেন? এইখানে আমরা দেখবো যে তার এরকম অনেকগুলো, যেমন বলেছে কি উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে। এখন আমি যদি লিটারাল মিনিংয়ে চলে যাই, উটের গ্রীবা মানে কি? গ্রীবা কি? উটের গলা, ঘাড়। উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসেছে, এটা সম্ভব কিভাবে ভাই? নিস্তব্ধতা থেকে হাঁটতে পারে? এখন নিস্তব্ধতাকে আপনি কার সাথে হুমায়ুন মনোযোগ দেন, নিস্তব্ধতাকে আপনি কার সাথে কল্পনা করছেন? উটের গ্রীবার সাথে। খুব ডিফিকাল্ট একটা জিনিস। আচ্ছা, এখন আসেন যে আমরা জাস্ট একটু স্কিপ করে যাই। লাশ কাটা ঘরে কোনো একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে, তার বললাম কোনো পরিচয় নেই। কি নাই? পরিচয় নেই। তার কখন নিয়ে যাওয়া হয়েছে? কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে। কখন নিয়ে যাওয়া হয়েছে? রাতের আধারে, মানে অন্ধকার সময় তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন
জীবনদাস একটু বলছে, যখন ডুবিল পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ। তার কখন স্বাদ জন্মেছে মরিবার? পঞ্চমীর চাঁদ ডুবার পরে। এখন পঞ্চমীর চাঁদ ডুবার পরে কোন চাঁদ উঠবে? ষষ্ঠী উঠবে। ষষ্ঠী মানে কি? ষষ্ঠীর লিটারাল মিনিং হচ্ছে কি নবজীবনের সূচনা হবে। এই কবিতাটা পড়ার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মানুষ আত্মহত্যা কেন করে, আর মানুষের জীবনে সুখের সংজ্ঞাটা কি অথবা অসুখের সংজ্ঞা কি, জীবন বিমুখতা কি অথবা জীবনমুখী কি, এই সংজ্ঞাগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে এই কবিতা। এখন উনি কোন স্টেটে মারা গিয়েছেন সেই জিনিসগুলো তিনি বোঝাচ্ছেন। স্টেটটা হচ্ছে এরকম, তিনি শায়িত অবস্থায় ছিলেন, তার পাশে কে ছিল? তার বধূ শুয়েছিল, পাশে শিশুটিও ছিল। কে কে ছিল? বধূ ছিল, তার সাথে কে ছিল? শিশুটিও ছিল। তারপর জীবনদাস আরেকটু এক্সটেন্ড করে বলছে, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। এখন দেখেন এই ইমেজটা একটু কল্পনা করেন, আমি যদি এই ছবিটাকে দেখতে পাচ্ছেন, এটা পুরো জ্যোৎস্না মানে কি? দ্য ফুল মুন, রাইট? মানুষ দেখবেন কি অনেক আলো যখন হয় আপনি চোখে দেখবেন না, ঠিক যেরকম আপনি টিভিটা দেখতে পাচ্ছিলেন না। এই দেখেন অনেক আলোতে মানুষ হচ্ছে আরো বেশি কনফিউজড হয়ে যায়। আলোতে, অধিক আলোতে আপনি দেখেন এই জিনিসটা এখন আপনার কাছে লেস ভিজিবল। এই জিনিসটা কি আপনার কাছে? লেস ভিজিবল, আপনি এখন বেশি দেখতে পাচ্ছেন না। জ্যোৎস্নার ভেতরে যখন অধিক আলো আসছে তার কাছে, যখন অতিরিক্ত আলো চলে আসছে, তখন বললাম এই জ্যোৎস্নার আলোতে মানুষ হচ্ছে কনফিউজড হয়ে যায়। আপনি হচ্ছে গিয়ে দেখবেন যে আপনার হ্যালুসিনেশন হচ্ছে এই জ্যোৎস্নার আলোতে, কনফিউজ। এখন কথা হচ্ছে কি জীবনদাসের জিনিসটা হচ্ছে খুব আনন্দের, যে যেখানে আমরা বলি আলো হচ্ছে গিয়ে সংশয় দূর করে, সেখানে তিনি আলো দিয়ে সংশয় সৃষ্টি করছেন। কি করছেন? ক্যামেরাটা একটু এদিকে ঘুরে দেন। আলো দিয়ে তিনি কি করেছেন? এইভাবে অ্যাঙ্গেলে, হ্যাঁ, আলো দিয়ে তিনি কি করছেন? সংশয় এবার সৃষ্টি করছেন। দেখেন তিনি আলোতে ভূত দেখেছেন। কখন ভূত দেখেছেন? আলোতে ভূত দেখে। ভূত মানুষ কখন দেখে? তিনি ভূত কখন দেখছেন? আলোতে ভূত দেখছেন। তবু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত। কোন ভূত দেখলো সে জ্যোৎস্নার আলোতে? ঘুম কেন ভেঙে গেল তার, অথবা ঘুম হয়নি বহুকাল। এখন জীবনদাস প্রশ্ন করছে যে এই লোকটা এমন অবস্থায় কিভাবে সুইসাইড করতে পারে, কিভাবে গিয়ে হচ্ছে গিয়ে তার শিশু, সে কি একটাবার চিন্তা করেনি তার ওয়াইফ, তার শিশু, তবু তা কি করলো? জ্যোৎস্নার ভেতরে সে তার মনের ভেতরে কোন ভূত এসে তাকে সুরসুর করে বলে দিল, যাও এবার হাঁটো, আস্তে আস্তে যাও। সে আগাচ্ছে, কিসের জন্য আগাচ্ছে? ঝুলে পড়ার জন্য আগাচ্ছে। অথবা সে বলছে কি, এখন জীবনদাস একটা উত্তর খুঁজছে, মনে হয় লোকটা অনেক দিন ধরে ঘুমায় না। লোকটা অনেকদিন কি করছেন? ঘুমায় না। এটাকে কি বলে? ইনসোমনিয়া বলে। কি বলে? ইনসোমনিয়া বলে। খুব আপন একটা রোগ, যেটা আপনাদের সবার আছে। খুব আপন করে তাকে রেখে দেন আপনি, যতনে, অতি যতনে। কাকে রেখেছেন? লালন করেন, পালন করেন তাকে। মুঠোফোনের চাদরে বিছিয়ে ইনসোমনিয়াকে আপনি ঘুম পাড়ান। বুঝতে পেরেছেন? ইনসোমনিয়া মানে হচ্ছে নিদ্রা জাগরণ, রাত্রি জাগরণ। অর্থাৎ মানে হচ্ছে কি আপনি ঘুমাতে পারেন না, মানে ঘুম আসে না আপনার কোনো কারণে। এই যে আপনারা যে জেনজি যারা আছেন তাদের হচ্ছে কি এটা সবার একটা কমন ডিজিজ। এটা বললাম ভালো কিছু না, এটা একটা ডিজিজ, এটা একটা রোগ, যাদের হচ্ছে কি রাতের বেলা ঘুম আসে না। আপনি দেখবেন যে রাত 3টা-4টা পর্যন্ত আপনি উদ্দেশ্যহীনভাবে ঘুমাচ্ছেন না। যাই হোক, ঘুম হচ্ছে অনেক বড় নিয়ামত, যদি না আসে এটা খুবই প্যাথেটিক। হয়তোবা এই লোকটা হচ্ছে গিয়ে সে মার্সি থেকে হচ্ছে ডিপ্রাইভ ছিল, তার ঘুম কি হচ্ছিল না, অনেক দিন ধরে তার ঘুম হয় না। জীবনদাস প্রশ্ন করছেন হয়তোবা ঘুম হয়নি বহুকাল। এখন তিনি কোথায় ঘুমাবেন? রক্ত ফেনা মাখা মুখে মরকে ইঁদুরের মতো ঘাড় গুঝি, আধার ঘুচির বুকে ঘুমায়, এবার কোনোদিন জাগিবে না আর। বলেছে যাও, এত ঘুম চেয়েছিলে তো, এবার ঘুমাও। কোথায় ঘুমাবে? লাশ কাটা ঘরে ঘুমাও। কোথায় ঘুমাও? লাশ কাটা ঘরে গিয়ে এবার তুমি চিত হয়ে ঘুমাও। এখন তার এই মুখের বর্ণনাটা তিনি দিচ্ছেন, কিভাবে বর্ণনাটা দিচ্ছেন জানেন? রক্ত ফেনা মাখা মুখ, ইঁদুরের মতো ঘাড় গুঝি, অর্থাৎ ইঁদুর যেরকম তার ঘাড়টাকে এরকম গুজিয়ে ফেলে, জিহ্বাটা বের হয়ে যায়, রক্ত ফেনা মাখা
সেরকম হচ্ছে কি তুমি এবার ঘুমাও, এতই তো ঘুম চেয়েছিলে, ঠিক না? মৃত্যু থেকে তো আর বড় ঘুম হতে পারে না, যাও ঘুমাও। কত এক্সপেন্সিভ একটা থিং ঘুমটা, দেখছেন? এই ঘুমাতে চায় বলে হচ্ছে ঘুমাতে পারে না বলে ঘুমের জন্য তিনি হচ্ছে গিয়ে জীবনে একটা উত্তর দিচ্ছেন আপনাকে, হয়তো বা ঘুম হয় না দেখে তিনি সুইসাইড করেছেন, প্রবাবলি ফার্স্ট কন্ডিশন এইটা। তারপর তিনি কি বলছেন, জীবনানন্দ দাশ বলছেন আপনাকে কোনোদিন জাগিবে না আর। দেখেন এই লাইনটা হচ্ছে ইনভার্টেড কমাতে আছে, দেখতে পাচ্ছেন একটা কমা আছে। জীবনানন্দ দাশ হচ্ছে গিয়ে তিনি যেন এই লাস্টটার সাথে কথোপকথন করছেন, লাস্টটাকে তিনি বলছেন কোনো দিন জাগিবে না আর, অর্থাৎ এই লাস্টটা জেগে কখনো বলতে পারবে না জানিবার গাঢ় বেদনার। এই লাস্টটা জেগে কখনো আপনাকে বলতে পারবে না যে জানো আমি এই জন্য হচ্ছে সুইসাইডটা করেছি। আপনাকে এই লাস্টটা কখনো উঠে আপনাকে বলবে না এই আমি এই জন্য সুইসাইড করছি, ঘুমের জন্য না, অন্য কোনো কারণে। কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার, অবিরাম অবিরাম ভার। পরের লাইনটা কি আছে, সহিবে না আর। এই কথা বলেছিল তারে, কি বলেছিল তাকে? কেউ কানে ফিসফিস করে তাকে এই কথাটা বলছিল। আপনি কখনোই জানতে পারবেন না, আপনি যখন সুইসাইড হয়ে যায়, যখন একটা ডেড বডি চলে যায়, তখন আপনার ফরেন্সিক রিপোর্টে কি আসে? প্রবাবলি হচ্ছে তার হার্ট অ্যাটাক হয়েছিল, ব্রেইন হ্যামারেজ হয়েছিল, ব্লাড সার্কুলেশন অফ ছিল, এই কারণে মারা গিয়েছে। কিন্তু আপনি কি কখনো এক্সপ্লেন করতে পারবেন তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা কি ছিল, কোন কষ্টের কারণে তিনি হচ্ছেন আত্মহত্যা করেছে? আপনার ফরেন্সিক রিপোর্ট তো এটা কখনো দিতে পারবে না, সম্ভব না যে এই লোকটা কেন এই কাজটা করেছে। ফরেন্সিক রিপোর্ট শুধুমাত্র এতটুকুই বলতে পারবে আপনাকে, হ্যাং করেছিল, ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছিলো, তার ব্রেইনের নার্ভ সিস্টেম কলাপস করেছে, এই জন্য তার ডেথ হয়েছে। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য রিজন অফ দ্য ডেথ, বাট আপনি কখনো এটা পারবেন না কেন তিনি এই মৃত্যু বেছে নিয়েছিলেন। অর্থাৎ আপনি তার শারীরিক অবস্থার বর্ণনা করতে পারবেন, কিন্তু তার মনস্তাত্ত্বিক অবস্থার বর্ণনা ডাক্তারের কাছেও প্রশ্নবিদ্ধ, তার কাছে এই উত্তরটা নেই। বুঝতে পেরেছেন? এরপর সে কি বলছে দেখেন, এ কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উঠে গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। এইখানেই হচ্ছে খুব, এইটা দেখেন, এটা পুরো একদম এক্সপ্রেশনিস্ট, মানে একটা মেটাফোর। আপনারা মেটাফোর পড়েছেন না? মেটাফোর পুরো একটা উপমা তিনি ব্যবহার করেছেন, যে উপমার হচ্ছে গিয়ে আমরা কোনো আগাও পাচ্ছি না, মাথাও পাচ্ছি না, যে এই উপমা তিনি কেন ব্যবহার করলেন। এটাই হচ্ছে গিয়ে এক্সপ্রেশনিস্ট যারা ছিলেন তাদের একটা ক্যারেক্টারিস্টিক ছিল, যে তিনি কিসের মতো করছিলেন, উটের গ্রীবার মতো তিনি কি করছিলেন, নিস্তব্ধতা এসে, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে তাকে কি বলছিল, তাকে কি বলছিল, যে উটের গ্রীবার মতো নিস্তব্ধতা এসে তুমি যাও, মানে তাকে ফিসফিস করে কে যেন বলছিল। কখন বলেছিল? চাঁদ ডুবে চলে গেলে, মানে যখন চাঁদটা ডুবে গিয়েছে তখন গিয়ে তাকে মনে হয় কেউ ফিসফিস করে বলেছে যাও এবার গিয়ে তুমি হচ্ছে সুইসাইড করো, নিস্তব্ধতা। কিন্তু এমন মজার জিনিস দেখেন, তাকে কোনো অন্য কেউ বলেনি, কে বলেছে? নিস্তব্ধতা বলেছে। এখন নিস্তব্ধতাও কি শব্দ করে? কি বলছে? নিস্তব্ধতা এসে তাকে বলেছে। কে বলেছে? নিস্তব্ধতা। এখন এই নিস্তব্ধতা বলতে আপনি কি বুঝছেন? এই নিস্তব্ধতা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে আমাদের সংশয়, যে সংশয়গুলো কখনো হচ্ছে গিয়ে চিৎকার করে না, যে সংশয়গুলো হচ্ছে কখনো উচ্চ শব্দ ব্যবহার করে না। এই জিনিসটা হচ্ছে কি আপনার মনে মনে হয়, মনে মনে একটা আপনার সাথে অতি কথোপকথন হয়, সেই কথোপকথনের উত্তর হিসেবে আপনি বেছে নেন এইটা। আপনি যাকে বলে হচ্ছে কি, আমরা কি করি হচ্ছে কি সলিলোকি বলি, যার হচ্ছে মনে মনে আপনি কথা বলছেন নিজের সাথে নিজের, সে নিস্তব্ধতা বললাম অন্য কেউ শুনতে পারে না। বুঝতে পেরেছেন? সে নিস্তব্ধতাও কি বলে? কথা বলে। কারণ প্রত্যেকটা সাইলেন্সে বললাম হচ্ছে কি একটা উত্তর, প্রত্যেকটা নিস্তব্ধতায় হচ্ছে কি শব্দের থেকে বেশি ফোয়ারা উঠায়। তারপর কি বলছে দেখেন, তারপর সে বলছে কি, তবু তো প্যাঁচা জাগে। কি জাগে? তবু কি জাগে? প্যাঁচা জাগে। এখন প্যাঁচা জাগার উদ্দেশ্যটা কি? প্যাঁচা জাগার অনেকগুলো উদ্দেশ্য আছে। এখন একটা প্যাঁচা কি করে, আমার আই ডোন্ট নো, এই প্যাঁচাটা হয়তো দেখা যাচ্ছে না, প্রবাবলি কাট হয়েছে। আচ্ছা দেখেন, সে বলছে তবু তো প্যাঁচা জাগে, গলিত স্থবির বিং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। সে বলছে আপনাকে, প্যাঁচা যখন রাতে অন্ধকারে যায়, যখন কেউ আর চোখে দেখে না, তখন চোখে দেখা শুরু করে কে?
প্যাঁচা অন্ধকারে, তখন সে কি চায়? সে চায় হচ্ছে 2-3টা ব্যাঙ হচ্ছে কি করবে? শিকার করবে। এই যে দেখেন প্যাঁচা যে ব্যাঙটা শিকার করেছে, যে ব্যাঙটাকে, সে ব্যাঙটা আপনি প্যাঁচার হচ্ছে গিয়ে ধারালো চোয়ালের ভিতর সে আটকে আছে, কিন্তু এই ব্যাঙও কি করবে জানেন? তবুও হচ্ছে ছটফট করে। যদি প্যাঁচার চোয়াল থেকে বের হওয়া যায়, সে হচ্ছে আরেকটা প্রভাতের স্বপ্ন দেখে, আরেকটা সকালের স্বপ্ন দেখে, যে সে বাঁচার চেষ্টা করে। কিন্তু মানুষ হচ্ছে গিয়ে এত ডিসাইসিভ, মানুষ হচ্ছে গিয়ে এত হচ্ছে গিয়ে সংবেদনশীল প্রাণী, যে হচ্ছে তিনি বললাম এই বাঁচার জন্য চেষ্টা করেন না, তিনি মৃত্যুটাকে হচ্ছে খুব যিনি হচ্ছেন গিয়ে এই স্টেজে হাঁটেন, তিনি হচ্ছে মৃত্যুটা ছাড়া আর কোনো সলিউশন দেখে না। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, দেখেন মৃত্যু বললাম হচ্ছে আমার একটা ট্রানজিশন পিরিয়ড। মৃত্যুটা কি? আমার একটা ট্রানজিশন পিরিয়ড। ধরেন আপনি এইখান থেকে হচ্ছে জার্মানি যাবেন, আপনি দেখবেন যে আপনাকে দুবাই অথবা কাতারে একটা সময় হচ্ছে ট্রানজিশনে থাকতে হবে। যেখানে যান আপনি কি করতে? একটা ট্রানজিশন পিরিয়ডে। জীবনটা বললাম হচ্ছে মৃত্যু দিয়ে শেষ হয় না, মৃত্যু থেকে আরেকটা জীবনে শুরু হয়। মৃত্যুটা হচ্ছে আপনার জাস্ট ট্রানজিশন পিরিয়ড। ফর এ সার্টেন মোমেন্ট ইউ আর বিং, মানে আপনার পজ হয়ে আছেন। বুঝা গেছে? আমরা যারা ভাবি ডেথ ইজ দ্য এন্ড অফ এভরিথিং, ভাই ডেথ ইজ নট দ্য এন্ড অফ এভরিথিং, ইটস দ্য বিগিনিং অফ এভরিথিং। বুঝতে পেরেছেন? তো জীবনদাস আপনাকে বোঝাতে চাচ্ছে যে সে যখন ভাবছে যে মৃত্যু দিয়ে গলায় দড়ি দিলে আমার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা বললাম আসলে মোটেও এরকম না। এই ব্যাঙ কি করে? ব্যাঙ হচ্ছে কি ছটফট করে বাঁচার চেষ্টা করে। দেখেন আমি এই পুরো কবিতাটার ভেতরে মাছি থেকে শুরু করে, ব্যাঙ থেকে শুরু করে, প্যাঁচা থেকে শুরু করে, জীবনদাসের এন্তেজামগুলো খুব চমৎকার। টেবিলে একটা একটা করে রাখেন আপনি। জীবনদাসের এই পুরো কবিতাটা হচ্ছে কি একটা জীবনের ল্যাবরেটরি। এই ল্যাবরেটরিতে কি পাওয়া যায়? মাছি পাওয়া যায়, মশা পাওয়া যায়, ব্যাঙ পাওয়া যায়, প্যাঁচা পাওয়া যায়, দোয়েল পাওয়া যায়, ফড়িং পাওয়া যায়, আর সাথে পাওয়া যায় একটা লাশ। এখন আপনি যখন এখন আপনি একটা একটা করে চিন্তা করেন। প্রথম তিনি অ্যানালজি দিলেন কার? ব্যাঙের। ব্যাঙ কি করে? 2 মুহূর্তের ভিক্ষা মাগে, মানে আবার হচ্ছে কি প্যাঁচাকে সে মনে মনে বলে ছেড়ে দাও আমাকে, আরেকটা সকাল দেখতে চাই। এরপর আসেন, এর পরের লাইনটা তো খুবই, টের পায় যুথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। এখন এখানে আসেন, মশা কি করতেছে আপনাকে? আমরা জানি মশার হচ্ছে কি যে আরেকটা কমপ্লেক্সিটি আছে। মশা কি করছে আপনাকে? আপনি যখন ক্ষমাহীন বিরুদ্ধতায়, মশা যাতে আপনাকে না কামড়ায়। এসি কি ঠান্ডা খুব? চাইলে আপনি একটু বলেন না বাবা, এসিটা বন্ধ করে দিতে। হ্যাঁ আচ্ছা, যদি খুব বেশি ঠান্ডা লাগে আপনি চাইলে এই পাশে চলে আসতে পারেন। আচ্ছা, এখন তিনি বলছেন যে চারিদিকে হচ্ছে মশারি, যখন আপনি খাটের চারিদিকে হচ্ছে মশারিটাকে টাঙান, কার অ্যাগেনস্টে টাঙান? কার বিরুদ্ধে বাঁচার জন্য? মশা। এই মশারি হচ্ছে ক্ষমাহীন বিরুদ্ধতা করে, মানে মশারি হচ্ছে গিয়ে কোনোভাবে মশার জন্য এক ফোঁটা সিম্পেথি দেখায় না, কোনো সিম্পেথি দেখায় না। চারিদিকে এই মশাগুলো হচ্ছে কি ঠিক এরকম করে আটকে থাকে। কিসের জন্য আটকে থাকে? শুধুমাত্র হচ্ছে কোনো সুযোগে যদি সে হচ্ছে কি চায়, এক ফোঁটা হচ্ছে রক্ত সে পেতে পারে। তবু তো মশা তার এই জীবনটাকে কি করে? ভালোবাসে। মশা কি করে? তার এই জীবনকে ভালোবাসে। মশা কখনো তার জীবন নিয়ে কমপ্লেন দেয়নি যে আমার জীবনটা এমন কেন, আমার জীবনে কেন হচ্ছে মশারির স্পন্দন, কেন হচ্ছে মশারি থাকবে। সেটা আন্দোলনে বের হয়নি, কোনো মিছিল মিটিংও তো তিনি করেননি যে মশা মিছিল মিটিং করা শুরু করলো, মশারি চায় না, মশারি ব্যান করতে হবে। এই জীবনের স্রোত ভালোবেসেছে কে? তখন জীবনদাস বলছে মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে। কেন জেগে থাকে মশা? সারা পুরো রাত ধরে। মশাকে আপনি এক ফোঁটা ঘুমাতেই দেখবেন না, পুরো রাত ধরে। আপনি যখন রাত 3টার সময় মশারে উঠিয়ে যখন হচ্ছে ওয়াশরুমে যেতে যাবেন, দেখবেন মশা হচ্ছে ভু করেই যাচ্ছে। হ্যাঁ, ওর উদ্দেশ্যটা সে আছে কেন? সে তার জীবনটাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, জীবনটা নিয়ে তার কোনো কমপ্লেন নেই। কিন্তু মানুষের জীবন নিয়ে অনেক অনেক অভিযোগ। এই মশার জীবন নিয়ে তাহলে ল্যাবরেটরিতে আমরা 2টা জিনিস পেলাম। একটা হচ্ছে ব্যাঙ, তিনি যখন শিকারে পরিণত হয় তখন ব্যাঙও হচ্ছে চায়, সে হচ্ছে 2 মুহূর্তের হচ্ছে ভিক্ষা মাগে যে আমাকে একটু বাঁচাও, ছেড়ে দাও আজকের মতো। আর মশা হচ্ছে ক্ষমাহীন বিরুদ্ধতা, চারিদিকে মশারি, সেখানে সে হচ্ছে গিয়ে অপেক্ষা করতে থাকে সারা রাত ধরে।
সেও জীবনের স্রোতকে ভালোবাসে, তারপরে জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই। এই ব্যাঙ সে জানে প্যাঁচা হচ্ছে প্রতি রাতে তাকে শিকার করবে, তবুও ব্যাঙের জীবন নিয়ে কোনো কমপ্লেন নেই, অভিযোগ নেই। কিন্তু মানুষের অনেক অভিযোগ। রক্তক্লেদ বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। এরপর আসেন মাছির কথা বলছে। এবার আমরা ল্যাবরেটরিতে আরেকটা মাছি নিয়ে আসছেন তিনি। এই ল্যাবরেটরিতে মাছির কি কাজ? মাছি হচ্ছে আরও খুব ভয়ানক। মাছি হচ্ছে কি সবচেয়ে বেহায়া প্রজাতির একটা পোকা। তাকে আপনি যেখানেই মারেন, জানেন মাছির একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, মাছি কেনই আপনি মারতে গেলে উড়ে যায় বলতে পারেন? কারণ মাছির পুরো শরীরে হচ্ছে চোখ। হ্যাঁ, পুরো শরীরটার পুরো উপরটাই হচ্ছে প্যানেলটাই তৈরি করা হচ্ছে, তার পুরো জায়গা হচ্ছে চোখ, যার কারণে আপনি ধরতে গেলে হচ্ছে কি সে কী করে, উড়াল দিয়ে চলে যায়। সো মাছি, তার মানে হচ্ছে মাছির সৃষ্টিটা হচ্ছে খুব, এই দেখেন এই মাছিকে যখন আপনি কোনো রক্ত দেখবেন, কোনো ডাস্টবিন দেখবেন যেখানে মাছি হচ্ছে ভুঁ ভুঁ করে উড়ে বেড়াচ্ছে। আপনি হচ্ছে যখন হচ্ছে কি তাকে আবার তাড়া করছেন, কিছুক্ষণ পরে তিনি আবার আসছেন। যখন আপনি হচ্ছে কি মানুষকে কী করেন, মানুষকে যদি কোথাও একটা ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতে এলো, আপনি তাড়িয়ে দিয়েছেন, সে বললাম আপনাকে নেক্সট টাইম আর আসবে না, 2 বার আসতে পারে, এরপর আর আসবে না লজ্জার কারণে। কিন্তু এই মাছি দেখেন জীবনে এত লজ্জাহীনভাবে মানুষ তাড়িয়ে দেয়, সবাই তাড়িয়ে দেয়, কিন্তু এই মাছি কোনোভাবেই কি করে না, কোনোভাবে হচ্ছে ব্যাকুল হয় না জীবন নিয়ে। জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই। মারো, কাটো, যা খুশি তাই করো, আমি এমন করেই উড়ে বেড়াবো। তারপর তিনি কি বলছেন, ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন। আমি তো পেজ উল্টালাম, আপনাদের পেজ দেখে উল্টাচ্ছে না। অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে, ফড়িংয়ের ঘন শিহরণ। আপনি দেখেন এবার ফড়িংয়ের কথা বলছে, এবার তার ল্যাবরেটরিতে তিনি ফড়িং নিয়ে আসছেন। ফড়িংয়ের কাজ কি? ফড়িংয়ে আপনি এখানেও দেখতে পাচ্ছেন একটা বাচ্চা হচ্ছে ফড়িংটা ধরে রাখছে। এই ফড়িংও বললাম এই বাচ্চার হাতে যে ধরে রেখেছে, এই ফড়িংও বললাম জীবনের জন্য কি করছে, ছটফট করছে। তার কোনো আফসোস নেই, তিনি জানেন যে এই বাচ্চা হচ্ছে তাকে এইভাবে ধরবে, তার একটা ডানা এইভাবে ছিঁড়ে দিবে, তারপরে সে আরেকটা ডানা নিয়ে কি করবে, জীবনের সংগ্রামে বাঁচার চেষ্টা করবে। তার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। চাঁদ ডুবে চলে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা। অর্থাৎ আমরা এখানে দোয়েল পাখিও দেখতে পাচ্ছি। দোয়েল পাখি যারা অনেকদিন দেখেননি দেখে নেন, দেখেন দোয়েল পাখি, এই যে পাখির জীবনে তো বিচ্ছেদ আছে, কষ্ট আছে, দুঃখ আছে, প্রিয়তমা হারানোর বেদনা আছে, সংসার জীবন অসুখী হওয়ার গল্প আছে, মা হতে না পারার বেদনা আছে, কিন্তু এই পাখিও তো তার জীবন নিয়ে কোনো অভিযোগ দেয়নি। এই পাখি বললাম তার জীবন নিয়ে খুব খুশি, অভিযোগ নেই, বেঁচে থাকার লড়াইয়ে সংগ্রামী পাখি। এই জন্য জীবনদাস বলছে এই ফড়িংয়ের জীবনের সাথে মানুষের কখনো দেখা হয়নি, এই দোয়েলের জীবনের সাথে মানুষের কখনো দেখা হয়নি, মানুষ কখনো দেখেইনি দোয়েলের জীবন, মানুষ কখনো এই ফড়িংয়ের জীবন কখনো দেখেইনি। মানুষ শুধুমাত্র দেখেছে তার নিজের জীবন, তার নিজের কষ্ট। এখানে আবার দেখেন অশ্বতের গাছের কথা বলেছে। কোন গাছের ডালে গিয়ে তিনি দড়ি দিয়েছেন? অশ্বতের গাছে গিয়ে। অশ্বতের গাছকে হচ্ছে হিন্দু শাস্ত্রে হচ্ছে গিয়ে যে সংসারমুখী গাছ বলা হয়। এই গাছের নিচে গৌতম, ধরে নেওয়া হয় যে এই গাছের নিচেই গৌতম বুদ্ধ বসেছিলেন, এই গাছের নিচে, যেখানে হচ্ছে তার নির্ভানা ফিলোসফির উদ্ভব করেছিলেন। সেই অশ্বতের গাছে বসে আপনার যে গাছ হচ্ছে কি আপনাকে সংসারমুখীর প্রতীক, সেই গাছে আপনি কি করলেন, আপনার জীবন সংসার কি করলেন, শেষ করলেন। এখন সেই জন্য জীবনদাস তাকে প্রশ্ন করছে, অশ্বতে দেখেন অশ্বতের শাখা করেনি কি প্রতিবাদ? কি করেনি? এই যে তুমি যখন গাছে যখন দড়ি দিচ্ছিলে, এই শাখা কি তোমাকে একটা বার, আপনি মনে রাখবেন যখনই কোনো মানুষ এই ধরনের ইনসিডেন্ট করতে যায় তখনই তার ফার্স্ট হচ্ছে গিয়ে তাকে কি করতে হয়, ডিস্ট্র্যাক্ট করতে হয়। কি করতে হয়? ডিস্ট্র্যাক্ট করতে হয়। এখন জীবনদাস এই জিনিসটা খুঁজছেন উত্তরটা। এতক্ষণ ধরে আপনাকে এক্সপ্লেনেশন দিলেন জীবনের মায়া কী কী হতে পারে, এখন তিনি এক্সপ্লেনেশন দিচ্ছেন যে অশ্বতের শাখা কি করেনি প্রতিবাদ, মানে কোনোভাবে কি তুমি ডিস্ট্র্যাক্টেড হও নাই, কিছু দিয়ে যদি আটকে যেত, ধরেন হঠাৎ করে তিনি গিয়েছেন, আপনি আত্মহত্যা করতে উদ্দেশ্যে গিয়েছেন, গিয়ে দেখলেন যে গাছে হচ্ছে কি অলরেডি আরেকজন ঝুলে আছে, তা আপনি হচ্ছে তাকে বাঁচা থেকে নিজে আর আত্মহত্যা করলেন না, ডিস্ট্র্যাকশন। আমি কি বুঝাতে পারলাম? অর্থাৎ নিজে করতে গেছেন, গিয়ে দেখেন যে আপনার থেকে আরেকজন পাপি ঝুলতেছে, সে নিজের পাপটা আর করা হলো না ওই পাপিকে বাঁচানোর জন্য।
বুঝেন নাই? এরকম তো অনেক সময় গল্পতে এরকম আছে। সাপোজ ধরেন যে আপনিও যে উদ্দেশ্যে বের হয়েছেন, গিয়ে দেখলেন যে আরেকজন চোর ওই উদ্দেশ্যে আবার বের হয়ে গেছে। সো পিছের যে চোর সে বললাম আর যাবে না ওই বাড়িতে চুরি করতে। এখন অশ্বতের শাখা তো প্রতিবাদ করেনি, মানে কোনোভাবেই সে ডিস্ট্রাক্টেড হয় না। সে এতটা কনফিডেন্ট ছিল যে আজকে রাতে গিয়েই সে কী করবে, এই কাজটা সেরে ফেলবে। কোনো কিছুতে সে ডিস্ট্রাক্টেড হচ্ছিল না, কোনো কিছুতে সে হচ্ছে তাকে আটকানো যাচ্ছিল না। তারপর সে কি বলছে দেখেন, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি, অথবা তুমি যখন ঝুলছিলে তখন কি হচ্ছে জোনাকি পোকা এসে তোমাকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করেনি, কোনো কিছুতেই কি তুমি ডিস্ট্রাক্টেড হওনি। থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনে জলে ভেসে চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে তুমুল গাঢ় সমাচার। বলছে পেঁচা, তোমার সাথে কি পেঁচারও দেখা হয়নি? মানে কোনোভাবে কি ডিস্ট্রাক্টেড হওয়া সম্ভব ছিল না। সে এতটাই ডিসাইসিভ ছিল যে আজকে আমি করেই ছাড়বো এটা, কোনো কিছুতে সে ডিস্ট্রাক্টেড হয়নি, ডিসওরিয়েন্টেড হয়নি। তারপর দেখেন সে বলছে জীবনের এই স্বাদ, জীবনের এই স্বাদ মানে কি বলা হচ্ছে, তোমার যে জীবনে বেঁচে থাকার যে এত কামনা মানুষের, জীবনে যে তৃষ্ণা, সুপক্ষ জবের ঘ্রাণে হেমন্ত বিকেলে তোমার অসহ্য বোধ হলো। বলছে এত চমৎকার আবহাওয়া, এত চমৎকার পৃথিবী, তোমার এই পৃথিবীতে বাঁচতে, বেঁচে থাকতে তোমার অসহ্য বোধ হয়, ভালো লাগে না বাঁচতে, এত কষ্ট বেঁচে থাকা। এবার সে বলছে কি ঠিক আছে, তোমার যেহেতু কোনো কিছুতে মন জুড়াচ্ছে না, তখন সে প্রশ্ন করছে মর্গে এসে হৃদয় জুড়ালো। কোথায় এসে হৃদয় জুড়ালো? মর্গে। এবার হৃদয় শান্তি পাচ্ছে? জানি না তো, আমরা জানিবে না আর কখনো জানবে না যে শান্তি পাচ্ছে কিনা। তাই জীবনদাস প্রশ্ন করছে মর্গে এসে কি হৃদয় জুড়ালো? মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। বলছে যে এইবার ভালো লাগছে? থ্যাতা মাখা ইঁদুরের মতো। শোনো, এবার আপনাকে বলছে যে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন এই পরের লাইনটুকু পড়বো আমি জাস্ট আপনাকে একটু বুঝিয়ে রাখি। জীবনে সব কিছু পেয়ে যাওয়া মানে এই না যে আপনি সুখী হবেন। জীবনে সব কিছু থাকা মানে এই না যে হচ্ছে কি আপনি সুখী হবেন, অথবা জীবনে কোনো কিছুই আপনি পাননি তার মানে এই না যে আপনি অসুখী হবেন। বুঝতে পেরেছেন কিছু নাকি বুঝতে পারেননি? আমাকে একটু বোঝান তাহলে, হয়তো পরে একটু বুঝবো। জীবনের মানে এই না যে হচ্ছে কি আপনারা সবাই ধরেন আপনার BMW আছে, মার্সিডিজ বেঞ্জও আছে, রেঞ্জ রোভার থেকে শুরু করে সব আছে, যা দরকার আপনার সব আছে, বাট স্টিল আপনি কি না সুখী না। আপনার পৃথিবীর সবচেয়ে সুন্দর যে নারী তিনি হচ্ছেন আপনার ওয়াইফ, তারপর আপনি সুখী না। টাকা পয়সার কোনো কিছু অভাব নেই, তারপর আপনি সুখী না। আচ্ছা, মানুষ তাহলে সুখটা পাবে কিসে? কি সুখটা পেলে হচ্ছে কি মানুষ বলবে জানো আমি না খুব সুখী? আবার দেখেন সেই ব্যক্তির কথা যার হচ্ছে কি দিন আনতে পান্ত ফুরায়, সেই ব্যক্তির কথা চিন্তা করেন। তাকে যদি জিজ্ঞেস করেন তুমি সুখী, বাংলাদেশে যদি একটা জরিপ করে জাস্ট শুধু ক্যামেরা নিয়ে এসে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে মামা কেমন আছে, দেখবেন হাসতে হাসতে দাঁত সব বের হয়ে গেছে, সে খুব খুশি। সুখী দেশে বাংলাদেশ যত অসুখী হোক, সুখী দেশে বাংলাদেশ সবসময় কি পারবে? সবসময় ফার্স্ট হবেই, এমনি ফার্স্ট হবে। কি হবে? এমনি ফার্স্ট হবে সুখী দেশে। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে ক্যামেরাটা আসলেই সে সব দুঃখ ভুলে যায়। দেখছেন বাংলাদেশের মানুষ আপনার সামনে একটা ক্যামেরা ধরবে, দুটো পুরুষ আপনার সঙ্গে লজ্জায় মুখে এমনি হাসি চলে আসছে। মানে আপনি যে সুখী, দুঃখের কথা কি বলবেন? আগে তো হাসি দিয়ে ফেলছেন। আচ্ছা শোনো, তবু এই মিতের গল্প শোনো। এখন আপনাকে বলছে কি মিতের গল্প শুনে এই মানুষটা সম্পর্কে তিনি যা নারীর প্রণয়ে ব্যর্থ হয় না, হয়তো আপনার কাছে মনে হতে পারে মনে হয় ছ্যাঁকা খেয়েছে তাই আত্মহত্যা করেছে, প্রবাবলি দিস ইজ দ্য রিজন। এখন আপনাকে কনফিডেন্টলি জীবনদাস বলে দিচ্ছে যে না, এই ব্যক্তির জীবনে এরকম কোনো কিছুই ঘটে নাই। তিনি এই জন্য নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই, মানে হচ্ছে কোনো প্রেম নিবেদন করতে গিয়ে তিনি কোনো ব্যর্থ হন নাই, মানে তিনি সফল ছিলেন। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। বিবাহিত জীবনে তার কোনো ত্রুটিও নেই। কি নেই? তার কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই।
সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হার হাবাতের গ্রাণী বেদনার শীতে এই জীবন কোনোদিন কেঁপে ওঠে না। তার সংসারে কোনো ধরনের কোনো অভাবও ছিল না। কি ছিল না? কোনো অভাব নেই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে। এবার টেবিলের পরে কোথায় শুয়ে আছে? এখন টেবিলের পরে লাশ কাটা ঘরে এখন শুয়ে আছে। বলছে জীবনে যেহেতু তার কোনো কিছুর অভাব নাই। কিসের অভাব নাই? কোনো কষ্ট নাই, দুঃখ নাই, সুখ নাই, কিছুই যেহেতু তার নাই, এখন তিনি কোথায় আছেন? লাশ কাটা ঘরে, খুব আনন্দের চিত হয়ে শুয়ে আছেন। নাও, যেহেতু জীবনে কিছু নাই, এইভাবে করেই ঘুমাও। এরপর জীবনদাস আপনাকে বলছে জানি তবু জানি, আপনাকে আমাদেরকে বলছে জানি তবু জানি। জানি কি জানি? পরের লাইনটা কি? সবখানে বলছে জানি জানি। বলছে জীবনে আমরা যারা মনে করি যে হচ্ছে কি জীবনে হচ্ছে কি জীবনের উদ্দেশ্য মানেই হচ্ছে গিয়ে একটা সুন্দর দেখে, সাংসারিক দেখে, একদম হচ্ছে কি পরীর মতো একজনকে বিয়ে করে ফেলা, আর মেয়েদের চিন্তা হচ্ছে একটা বিলিয়নারকে বিয়ে করে ফেলা। এখন জীবনদাস বলছে জানি তবু জানি। বলছে জীবনের উদ্দেশ্য ভাই এটা না। জীবনের উদ্দেশ্য নাকি এটা না, জানি তবু জানি। তারপর সে বলছে কি অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে কি অর্থ না, খালি অর্থ কামানোই। অর্থ দিয়ে আপনি জীবনকে সুখের পাল্লায় হচ্ছে কি সুখ মাপতে পারবেন না। কীর্তিও না, কি না? কীর্তি অর্থাৎ ফেমও না, সচ্ছলতাও না। তাহলে জীবনে যদি এগুলি সব কিছু না, তাহলে কি হচ্ছে মানুষকে ডিস্টার্ব করে? কোন জিনিসটা হচ্ছে মানুষকে বিরক্ত করে, যে কারণে তিনি হচ্ছেন আত্মহত্যা করে ফেলেন? আর এই গল্পের যে ক্যারেক্টার, তার তো জীবনে সব আছে, কোথাও কোনো ব্যর্থতা নেই। তার মানে কি জীবনে সব কিছু পেয়ে ফেলাও কি একটা সমস্যা? জীবনে সব কিছু ঠিক থাকাও কি একটা সমস্যা? কারণ দেখেন এই লোকে তো সব ঠিক, মানে সার্কিটে কোথাও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? পুরো সার্কিট বোর্ডে একটা জায়গায় কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ফাংশনিং ওয়েল। তাহলে ডিসফাংশনালিটিস কোথায় হলো? এখন এই ডিসফাংশনালিটিস কেন হলো, জীবনদাস আপনাকে খুব চমৎকার একটা উত্তর দিচ্ছে। চলেন পড়ি। আরও এক বিপন্ন বিস্ময়, আমাদের অন্তর্গত রক্তের ভেতরে কি করে? খেলা করে। বলা হচ্ছে এইগুলি বাদেও আমাদের রক্তের ভেতরে হচ্ছে কি আরেকটা বিপন্ন বিস্ময় আছে, আরেকটা অবাক করা বিষয় আছে। যেই জিনিসটা হচ্ছে বিপন্ন, অর্থাৎ যে জিনিসটা হচ্ছে সবার সাথে ধরা দেয় না, সবার কাছে যায় না, এটা হচ্ছে কি খুব রেয়ার একটা কেস। বিপন্ন বিস্ময় কোথায় খেলা করে? অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। এখন অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে কেন? কারণ মানুষ হচ্ছে গিয়ে, দেখেন আপনার ব্রেন তো জানে কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ। ব্রেন তো আপনাকে সিগন্যাল দেয় না? যায়। যিনি হচ্ছেন মদ্যপান করছেন, তিনি কি জানেন না মদ্যপান শরীরের জন্য ভালো না? জানেন না? জানেন। যিনি হচ্ছেন গিয়ে পাপ করছেন, তিনি কি জানেন না এটা পাপ? জানেন তিনি এটা পাপ, তবু তো তিনি করছেন না। কোন কারণে করছেন? তার ব্রেন তো তাকে বুঝিয়েছে, তার ব্রেন তো তাকে সিগন্যাল দিয়েছে, ভাই এটা করা যাবে না। যিনি খুন করছেন, তিনি কি জানেন না খুন করা পাপ? জানে তো, কেন করছেন? এক্স্যাক্টলি, সেটাই তো বলছি। যিনি সুইসাইড করছেন, তিনি কি জানেন না সুইসাইড করা পাপ? জানেন তো, জানেন না? জানেন। তাহলে কোন কারণে করলেন? স্রষ্টার প্রতি ভালোবাসাটা খুব দরকার বেশি ভয় থেকে। কি বলছিলাম? তাহলে তিনি কেন করলেন? তখন তিনি উত্তর দিচ্ছেন কি আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। কি করে? খেলা করে। অন্তর্গত রক্তের ভেতরে একটা বিপন্ন বিস্ময় খেলা করে। এই চিন্তাটা ব্রেনে খেলা না, এই চিন্তাটা কোথায় খেলে? আপনার ভেইনের ভিতরে, রক্তের ভেতরে। আপনি যখন কোনো পাপ করতে যাচ্ছেন, আপনার ব্রেন বললাম জানে যে আপনি পাপ করতে যাচ্ছেন, এই পাপটা করবেন না আপনি, কিন্তু দেখবেন কি আপনার শরীর হচ্ছে কি অটোমেটিক্যালি সে পাপটা করে ফেলতেছে। আপনি যখন মদের গ্লাসে চুমুক দিচ্ছেন, তখন বললাম আপনিও জানেন ভুল কাজ করছেন আপনি, হাতকে তো আপনি থামাতে পারেননি। অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। এই রক্তই হচ্ছে গিয়ে আপনাকে প্রভাবিত করে। শয়তান মানুষকে হচ্ছে গিয়ে, শয়তানও জানে মানুষ যুক্তির কাছে শয়তান নিজেও হেরে যাবে। সেই জন্য শয়তান হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার কাছে সেই ক্ষমতাটাই চেয়েছেন যে আমি যেন তার রক্তের ভেতরে প্রবেশ করতে পারি।
আমি তার ব্রেইনে খেলতে চাই না, কারণ ব্রেইন মানুষ শিখে ব্রেইন নিয়েই বড় হয়, তার রক্তের ভেতরে খেলতে হবে। এই শরীর রক্তই হচ্ছে কি তাকে ডিস্টার্ব করবে, ডাইভার্ট করবে। সে অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। তাই এবার দেখেন তার ভিতরে যেহেতু এই চিন্তাটা কোথায় খেলা করছে, ব্রেইনে না, কোথায়? পুরো শরীরের ভিতরে, মানে কাইন্ড অফ লাইক যে আপনাকে হচ্ছে গিয়ে এথারাইজড করা হয়েছে। এথারাইজড মানে বোঝেন, অবশ করে ফেলা হয়েছে, মানে ইউ আর নট ফিলিং এনিথিং। আপনার পুরো বডি হচ্ছে কি এখন এমনভাবে কাজ করছে যে আপনি কিছুই ফিল করছেন না। ওই ফিলিংসটা পাওয়ার জন্য, অর্থাৎ এই মৃত্যুর যন্ত্রণা অথবা মৃত্যুর সুখ পাওয়ার জন্য, আমি যদি বলি এখানে যিনি সুইসাইড করেছেন হয়তো তিনি মৃত্যু নামক যে জীবন, সেই জীবনটার সুখটাকে আপন করে নেওয়ার জন্য খুব চেষ্টা করছিলেন। এই জিনিসটাকে পাওয়ার জন্য তিনি কি করলেন দেখেন, এই জন্য এখানে একটা অব্যয় ব্যবহার করা হয়েছে। তাই দেখেন আমাদের ক্লান্ত করে, দেখেন 3 বার বলছে একটা লাইন, আমাদের কি করে? এই বিপন্ন বিষয় রক্তের ভেতরে খেলা করে। কে ক্লান্ত করে? এই জীবন নামের ক্লান্তিটাই হচ্ছে মানুষ নিতে পারে না, এই জন্য তিনি সুইসাইড করেছেন। কেন সুইসাইড করেছেন? জীবনের ক্লান্তির কারণে, একঘেয়েমি হয়ে যাওয়ার কারণে। এবার দেখেন এই লাইনটাতে একঘেয়েমির উদাহরণ তিনি কিভাবে দিয়েছেন। আরও এক বিপন্ন বিশ্ব আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। দেখেন একঘেয়েমি, কি পরিমাণ একঘেয়েমি! সে তো বললেই পারতো আমাদের ক্লান্ত করে, না, আপনাকে একঘেয়েমি একদম হাতে কলমে শিক্ষা দিচ্ছে। সে ক্লান্ত করে, আবার ক্লান্ত করে, এবার বলতে টেনে বলো, ক্লান্ত করে। সেম ওয়ার্ড কয়বার ইউজ করেছে সে? 3 বার। জীবন দাসের ছাত্র তাকে জিজ্ঞেস করেছিল যে স্যার আপনি হচ্ছে গিয়ে একই শব্দ বারবার কেন, মানে 2 বার 3 বার করে কেন ইউজ করছেন, আবার একই সাথে ইউজ করছেন? তখন জীবন দাস বলেছিল জীবন হচ্ছে প্রচুর একঘেয়েমিতে ভরা, বারবার রিপিটেডলি হচ্ছে কি আমরা একই কাজ বারবার করি, ক্লান্ত করে আমাদেরকে। কি করে? ক্লান্ত করে। তখন সে বলছে, তারপর সে বলছে সেই ক্লান্তি নাই, লাশ কাটা ঘরে কি নাই? মানে জীবন যখন নাই, ক্লান্তিও নাই। তাই বলছে দেখেন অব্যয়টা ব্যবহার করেছে সে, তাই কি ব্যবহার করেছে? তাই লাশ কাটা ঘরে, মানে উত্তর এবার দিচ্ছে, এই জন্য লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। উত্তর পেয়েছেন নাকি পাননি? আবার বলছি, কেন টেবিলের পরে শুয়ে আছেন? দেখেন উত্তর তিনি সুন্দর করে দিচ্ছে, বুঝায় দিচ্ছেন আপনাকে। ক্লান্ত করে, লাশ কাটা ঘরে কি নেই? সে ক্লান্তি নেই, জীবন নাই, ক্লান্তিও নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পর। এই জন্যই তিনি মারা গিয়েছেন, এই জন্যই তিনি সুইসাইড করেছেন, যে জীবন নামক স্রোতের ক্লান্ত, তিনি এত ক্লান্ত পথে। এই জন্য হচ্ছে গিয়ে বর্ণলতা সেনের যে প্রথম লাইন, 1000 বছর ধরে পথ হারিতেছে আমি পৃথিবীর পথে, ক্লান্ত পথিক তিনি। মানুষকে, এই আধুনিক মানুষকে আপনি জাস্ট, আমি পুরো ক্লাস থেকে উদাহরণ দিতে পারি, আপনার প্রত্যেকটা চেহারার ভেতরে স্পেশালি পুরুষদের ক্লান্তি দেখতে পাচ্ছি আমি। ওই যে দেখেন মাথা ধরে আছে, কপালে হাত দিয়ে আছে, ক্লান্তি। কেন ক্লান্তি আপনি নিজেও জানেন না, আপনার জীবনে কেন এত ক্লান্তি? এটা আপনার চোখের সমস্যা, মনের সমস্যা, ডাক্তার দেখান। আপনি আপনার জীবনে এত ক্লান্তি কেন, সেই উত্তরটা আপনি নিজেও জানেন না। যেখানে আপনাকে দাও, খেলতে গেলেও দেখবেন আপনি ঝিমাইতেছেন, আবার একটু ঘুমায় নি। আপনাকে যে কাজ করতে দাঁড়াও 5 মিনিট একটু ঘুমাই। ক্লান্তি আপনার মনের ভেতরে, এত ক্লান্তি। অর্থাৎ জীবনের যে স্রোত, সেই স্রোতটাকে হচ্ছে গিয়ে আপনি কখনোই ভালোবাসা অথবা কখনোই হচ্ছে গিয়ে যে আপনি যে জীবনের স্রোত, এই জিনিসটাকে হচ্ছে গিয়ে আপনি আপন করে নিতেই পারেননি। আমরা অনেক সময় ভাবে কি যে হচ্ছে কি আমরা যখন হচ্ছে অতিরিক্ত খুব স্ট্রেস পাই, স্ট্রেস হচ্ছে আমাদের জন্য খারাপ, একদম ভুল কথা। স্ট্রেস হচ্ছে কি আপনাকে বিল্ড করে। স্ট্রেস না থাকলে আপনি কখনো হচ্ছে কি এই জীবন নামের যে লেজিনেস, ক্লান্তি, সেই জিনিসটা হচ্ছে কি আপনাকে হচ্ছে ডিস্টার্ব করবে।
এবং আপনি যে হচ্ছে কি যে আপনার ভিতরে যে ক্লান্তিটা আসে বারবার, কোনো কিছুই করবেন না, আপনি দেখবেন যে কেন বলা হয় ফিজিক্যাল এক্সারসাইজ করো, এটা করো, ওইটা করো, বিকজ আপনাকে এই জন্য বোঝানো হয় যাতে হচ্ছে আপনার ভিতরে ক্লান্তি জিনিসটা না আসে। মানুষ হচ্ছে কি অসুখে মারা যায় না, বিরক্তি বোধ হচ্ছে মানুষ অসুখ নিয়েও করে না, রোগ নিয়ে করে না, মনস্তাত্ত্বিক সমস্যা নিয়েও করে না। মানুষ হচ্ছে গিয়ে বিরক্তিবোধ তখন প্রকাশ করে যখন দেখবেন যে সে ক্লান্ত হয়ে গেছে, সে আর পারছে না, সে বলে যে আমার আর ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। এই ক্লান্তিটা হচ্ছে মানুষকে ডিস্টার্ব করে। তাই লাশ কাটা ঘরে হচ্ছে যাও, লাশ কাটা ঘরে, কোথায় ক্লান্তি নাই। এখন ধরেন আপনি সারা জীবন হচ্ছে গিয়ে শুধু আইডেন্টিফাই করার চেষ্টা করেন, ভাই আমার এমন একটা জায়গা দরকার যেখানে ক্লান্তি নাই, ক্লান্তি নাই, আইল বি ডান, আমাকে ওইরকম একটা জায়গা দেন। কোন জায়গা সেটা? লাশ কাটা ঘরে, ক্লান্তি নাই, আর শেষ, জীবন নেই, ক্লান্তিও নেই। লাশ কাটা ঘর তো শেষ, জীবনও শেষ, তবু তো রোজ রাতে কি জাগে? প্যাঁচা জাগে। দেখতে পেরেছেন? এরপরে তবু কি আছে? আপনি চলে গিয়েছেন। দেখেন, আপনি চলে যান, আপনি মরে যান, পৃথিবীর কোনো কিছু থেমে থাকবে না। সে মশা হচ্ছে তার জীবন চক্র ওইভাবে ভালোবেসে বেঁচে থাকবে, সে মাছি হচ্ছে তার মতো ওইভাবে ভালোবাসবে তার জীবনকে, সে প্যাঁচা হচ্ছে তার প্রতি রাতে ওইভাবেই শিকারে বের হবে। কোনো কিছুই পরিবর্তন হবে না আপনার ক্লান্তির জন্য অথবা আপনার জীবন বিনাশের জন্য। থাকুক আর নাই থাকুক, আপনি আর আমি এই শূন্য পৃথিবীতে, ভ্যাস্ট পৃথিবীতে, আমার আর আপনার এক্সিস্টেন্সটা কোনোভাবেই পৃথিবীতে কোনো ধরনের ইফেক্ট ফেলে না, যদি না আপনি চান যে না ইফেক্ট পড়ুক। কারণ আপনার ভেতরে এত প্রচণ্ড পরিমাণের ক্লান্তি, যে ক্লান্তি হচ্ছে কি যে আপনি কখনো হচ্ছে আপনার শরীরের ভিতরে এত প্রচণ্ড পরিমাণের ক্লান্তি যে জীবনদাস হচ্ছে কি যে লাশকে মেরে ফেলে হচ্ছে কি ওই ক্লান্তি দূর করতে পারতেছে না, এত পরিমাণ মানে ক্লান্তি জমে গেছে। আপনাদের কেউ কাটলে হয়তো বা রক্ত না বের হলেও ক্লান্তি পড়বে ঝরে ঝরে। বোঝা গেল? আই থিঙ্ক উই আর ডান উইথ দ্য 8 বছর আগের একদিন। বুঝতে পেরেছেন এই কবিতাটা? আচ্ছা, বেনজলে ভেসে মানে হচ্ছে কি চাঁদ ডুবে গিয়েছে। বেনজল মানে হচ্ছে কি বন্যার জল। বন্যার জল বলতে হচ্ছে কি যে আকাশে যখন মেঘ ধরে, আকাশে যখন মেঘ আসে তখন হচ্ছে গিয়ে এটাকে হিন্দু শাস্ত্রে বলা হয় বেনজলে ভেসে। মানে হচ্ছে কি যে চাঁদটা হচ্ছে গিয়ে মেঘের ভিতরে ঢুকে গিয়েছে, মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়, বৃষ্টি থেকে প্রচণ্ড বৃষ্টিপাতে কি হয়? বন্যা হয়, সেটাকে বলে বেনজল। না, এখানে তো ইম্পর্টেন্সের কিছু, আর রেকর্ডিংটা অফ করে দেন। থ্যাংক ইউ।